নমস্কার। প্রথমেই আপনাদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের এই বছর, নতুন বছরটা ভালো কাটুক, এই কামনা আমি আপনাদের প্রত্যেকের জন্য, যারা আমার এই বাংলা স্ফিয়ার দেখেন বা দেখেন না, তাদের প্রত্যেকের জন্যই আমি এই শুভ কামনাটা করে আজকের প্রথমে একটা মজার এপিসোড করি। আজকে আমি সাধারণত সকালবেলা টেলিভিশন খুলি না, কেননা সারাদিনের মধ্যে খবর দেখার জন্য টেলিভিশন আমি 15-20 মিনিট খুলি, তাও সেটা বিকেলের পর থেকে। আজকে কেন কে জানে, হঠাৎ টেলিভিশন খুলে দেখি যে লিওনেল মেসির বড় দাদা, টালিগঞ্জ থেকে তৃণমূল মনোনীত প্রার্থী, তার একটা নতুন পাঞ্জাবি পাজামা পরে ভালো করে টাক আঁচড়ে অলমোস্ট মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে তত্ত্ব পৌঁছে দেওয়ার মতো করে একটা মস্ত বড় মাছ নিয়ে পদব্রজে এগিয়ে চলেছেন। তার পাশে আমি কে ছিলেন জানি না, তিনিও প্রায় ওই রকম প্রমাণ সাইজের, এটা রুই না কাতলা বলতে পারবো না, নিয়ে তার পাশাপাশি হাঁটছেন, আর পিছনে সব নগর নন্দিনীরা। টালিগঞ্জের এই চিরকুমার সভার নায়ক এইভাবে পয়লা বৈশাখের দিন, যেটা বাঙালির একটা অত্যন্ত প্রিয় উৎসব, সেটাকে একেবারে খেলো করে কোন স্তরে নামিয়ে এনেছিলেন, দেখতে দেখতে আমার গা রিরি করে উঠছিল। তারপরে দেখি, আরে এ তো শুধু তৃণমূলীরা করছে তা নয়, কোথায় দেখলাম একজন বিজেপির প্রার্থী লাল রঙের জামা পরে অনেকগুলো মাছ নিয়ে বসে আছেন, আরেক জায়গায় দেখলাম আরেকজন প্রার্থী বসে আছেন। তখন আমার মনে হলো যে পশ্চিমবঙ্গের রাজনীতির স্তরটা নেমেছে কোথায়। এখন মাছ দেখিয়ে ভোট চাওয়া, এমন আজগুবি দৃশ্য বাঙালি এর আগে কখনো দেখেছে বলে আমার মনে পড়ে না। যদিও এই 67-69 সিপিএম প্রফুল্ল সেন এবং অতুল্য ঘোষকে বাজারে কত হলো, আটানা কিলো, তাই দেখে বলে প্রফুল্ল, তাই কানা অতুল্য, এইসব বলতে টলতে বটে। আর কখনো কখনো ঝুলিয়েও দিত কংগ্রেসিদের বাড়ির সামনে সেই সব শাকসবজি। কিন্তু এই রকম প্রমাণ সাইজের মাছ নিয়ে একেবারে মনে হচ্ছে যেন কোনে পক্ষের হয়ে কেউ একজন রাস্তায় নেমেছেন, ছেলের বাড়িতে যাবেন বলে। দেখুন, এর পুরোটাই হচ্ছে এই যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্ট, এটা রাজনীতিতে সবাই করে থাকে অল্প বিস্তর। আর আমরা এমনিতেই এখন পোস্ট ট্রুথ পৃথিবীতে বাস করি, যেখানে সত্যের কোনো মূল্য নেই, অর্থাৎ সত্যহীনতাই হচ্ছে আমাদের সমাজের এখন একটা মস্ত বড় চরিত্র লক্ষণ। ফলে যে যা খুশি তাই বলে যায়, আর আমরা তাই নিয়েই লাফালাফি শুরু করি। তৃণমূল কংগ্রেসের সমস্যা হলো, একবার যদি তাদের নেত্রী কোনো কথা বলে প্রতিপক্ষকে বিঁধে থাকেন, তাহলে সেটা
একেবারে চকিতে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে যায় এবং আগে কেবা প্রাণ করিবেক দান স্টাইলে তারা দিদির কথাটাকে কতখানি গুরুত্ব দিচ্ছেন সেটা প্রমাণ করার জন্য পারস্পরিক প্রতিযোগিতায় নেমে পড়ে। নইলে পয়লা বৈশাখে আর কিছু সব কিছু ছেড়ে জনসংযোগের একটা কি বলবো একটা হাস্যকর অস্ত্র হিসেবে এত বড় একটা চালানি মাছকে ব্যবহার করা, এটা আমার তো প্রথমে হাসি পেয়েছিল। তারপর যখন দেখছি এটা প্রায় সংক্রামক রোগের মতো হয়ে গেছে পয়লা বৈশাখের বাজারে, তখন আমি ঘোর বিরক্তি নিয়ে বন্ধই করে দিলাম। এখন দেখুন, বিজেপি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের প্রচারের অনেকগুলো দিক আছে। তার মধ্যে সবচেয়ে হাস্যকর দিকটা হচ্ছে বিজেপি বহিরাগত আর আমরা বাঙালি, আর বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল নেতৃত্ব যখন কথা বলেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় রেখেছো বাঙালি করে মানুষ কারণে, এর বাইরে আর কিছুই আমার মনে হয় না। বহিরাগত বনাম বাঙালি এই ন্যারেটিভ একদা যদি বা কিছুটা খেয়ে থাকে, এবার কেউ খাচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে বিজেপি যেন কোনো একটা অন্য গ্রহ থেকে আসা এলিয়েনের দল, যারা এসে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সব কিছু একেবারে বেসামাল করে দেবে। এই যে মৎস্যপ্রিয় বাঙালি জাতি একবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে নাকি আমরা আর মাছ খেতেই পারবো না। দেখুন, একজন নেতা বা নেত্রী কোন স্তরের অর্বাচীন হলে এই ধরনের প্রচার করতে পারেন আপনারা জানেন। এবং তিনি যদি অ্যাড নসিয়াম বলতে থাকেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম, মাছের ভিতরে থাকা ডিম এসব কোনো কিছুই খেতে দেওয়া হয় না, তখন আপনাকে মেরে বসে থাকা যারা আপনার কিছু করার থাকে না। আর যেহেতু যেটা বারবার করে বলছি, যেই সাম্প্রতিক একটা ইন্ধন তারা পেয়েছেন বিহার থেকে, আমি ফ্যাক্ট চেক করে দেখেছি যে এটা একটা সম্পূর্ণ ফেক নিউজ এবং ভ্রান্ত খবর। কিন্তু তাতে কি, দিদিমণির কাছে আজকে দিদিমণির যে দুর্দশা দাঁড়িয়েছে, তাতে কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা অর্ধসত্য, কোনটা ডাহা মিথ্যে, এইসব চুলচেরা বিচার করার সময় নেই। আচ্ছা, বিহারে এরকম হয়েছে নাকি? ঠিক আছে, আমিও গোটা বাংলা জুড়ে এটাকে নির্বাচনের ইস্যু করে দেব। বিজেপি বাবা এলে আপনারা মাছ, মাংস, ডিম কিচ্ছুটি খেতে পারবেন না, এটা মাথায় রাখবেন। দেখুন, এতদিন তার সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করতে মুসলিমদের কাছে বিজেপির জুজু দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও দেখাচ্ছেন। সেটাই হচ্ছেন তার অ্যাকচুয়ালি বলতে গেলে কাউন্টার কনসলিডেশনের সবচাইতে ইম্পর্টেন্ট স্তম্ভ। কিন্তু এখন এই মুসলিম নয়, গোটা বঙ্গ সমাজকে তিনি ভাবছেন যে বিজেপি সম্পর্কে এমন ভয় পাইয়ে দিই যে বাঙালি ওই পদ্ম ফুলে ভোট দেওয়ার আগে যাতে চারবার ভাবে। এখন অবধের গোবধে আনন্দ, তা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা আমার সবচেয়ে খারাপ লাগলো যে আমাদের নববর্ষে বাড়ির ইলিশের জায়গায়
এবার প্রধান পদ হয়ে উঠল মিথ্যাচার। রান্না তো হলো না, কিন্তু রাজনৈতিক আঁশটে গন্ধে ঘর ভরে গেল। এটা তৃণমূল আবিষ্কার করেছে। ভোটারের পেটের রাস্তা দিয়েই নাকি ভোট বাক্সে পৌঁছানো যায়। এই দর্শন অবশ্য নতুন নয়, তবে মাছ দিয়ে ভোটের টোপ ফেলার কায়দাটা সত্যিই কিন্তু অভূতপূর্ব। বিজেপি বাংলায় মাছ বন্ধ করবে, এই প্রচারটা এতটাই মারাত্মক যে রবীন্দ্রনাথও হয়তো অবাক হতেন। গীতাঞ্জলি না লিখে তিনি মৎস্যাঞ্জলি লেখার কথা ভাবতে পারতেন। তৃণমূল ভেবেছে বাঙালি এতই বোকাশোকা, তাদের আইকিউ লেভেল একেবারেই তার মতো, যে মাছ খেতে দেবে না এই ভয় দেখালেই তার দিকে ভোট আসবে। আর বিজেপি ভাবছে, আচ্ছা সত্যিই যদি বাঙালি বোকা বাঙালি একথা বিশ্বাস করে বসে তাহলে কি হবে? অতএব তারাও যে যেখানে যেভাবে পারছেন মাছ ঝুলিয়ে পদব্রজে ঘুরছেন, কিংবা কিছুক্ষণের জন্য মাছের দোকানদার হয়ে যাচ্ছেন। এইভাবে এ বলছে, এ দেখাচ্ছে ভয়, ও বলছে ভয় কিসের রে পাগল, এই দেখ আমি তো মাছের ব্যবসা করছি, আমি তো মাছ খাই। এখন আসল কথা হলো, এই দুই দলই বাঙালির বুদ্ধিমত্তা সম্পর্কে একই রকম ধারণা পোষণ করে। সেটা হচ্ছে শোচনীয়ভাবে নিম্নমানের। বিহারে আগেই বললাম যে মাছ বন্ধ করে দেওয়া হয়েছে, এই খবরটা একেবারেই ভুয়ো। যেটা ঘটেছিল সেটা হচ্ছে পাবলিক প্লেসে এরকম আরও 2-4টি জায়গায় মাংস বিক্রি করা নিষিদ্ধ হয়েছিল 200 না 300 মিটারের মধ্যে। তার মানে এই নয় যে বিহারি বাবুরা মাছ খেতে ভুলে গেছে। আরে একই তো গঙ্গার অববাহিকায় বিহারের বাস, আমাদের বাস। যে মাছ আমরা পরম আহ্লাদে খাই, বিহারিরাও সেই মাছলি পরম আহ্লাদেই রান্না করে। সুতরাং এখানে স্যানিটি, কোনটা সত্য কোনটা মিথ্যে, কোনটা একেবারে আজগুবি কোনটা নয়, এ নিয়ে তর্ক করাটাই হচ্ছে বেকার সময় নষ্ট করা। কিন্তু দেয়ার ইজ এ মেথড ইন দিস ম্যাডনেস। এই যে এইভাবে কখনো উগ্র জাতীয়তাবাদ, একটা সাব ন্যাশনালিজমকে উস্কে দেওয়ার চেষ্টা, কখনো মাছ মাংসের ভয় দেখানো, কখনো মুসলিমদের খেপিয়ে তোলা। একটা কমিউনিটি যদি খেপে যায় না, তাহলে আপনাদের 12টা বাজিয়ে দেবে। আপনারা যদি নিজেদের 13টা বাজাতে না চান, তাহলে বিজেপির খপ্পরে পড়বেন না। এখন এগুলো কেন করা হচ্ছে? খুব ডেলিবারেটলি করা হচ্ছে, ক্যালকুলেটেডলি করা হচ্ছে, একটা ক্যালিব্রেটেড ম্যানারে করা হচ্ছে। তার কারণ যাতে বাংলার আসল ইস্যুগুলো নিয়ে কার্যত এই ভোটে চর্চা না হয়। যেমন স্কুলের নিয়োগ দুর্নীতি, কাটমানি, বালি মাফিয়া। এখন এসব নিয়ে কথা বলার কোনো সময় কারণ নেই দেখতে পাচ্ছি। আর সেই কারণেই পয়লা বৈশাখে দেখলাম শুধু সারাটা দিন ধরে মাছ নিয়ে রাজনীতি হলো। দেখুন, প্রায়োরিটি বলে একটা ইংরেজিতে কথা আছে, যাকে বাংলা করলে দাঁড়ায় অগ্রাধিকার। কিন্তু আমাদের রাজ্য রাজনীতি থেকে এই প্রায়োরিটাইজ করার বিষয়টা অনেক দিনই
প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলাই চলে। একদিকে মমতা বললেন বিভাজনকারী শক্তিকে পরাজিত করতে হবে, আর একথা বলে মাছকে বিভাজনের অস্ত্র বানালেন। এখন এই দ্বিচারিতাকে অনেকটা ইলিশের কাঁটার মতোই মনে হচ্ছে, এত সূক্ষ্ম যে চোখে দেখা যায় না। বিজেপিও কি কম যায়? পাল্টা প্রচারে তারা ইলিশ নিয়ে এমন ভাব করলেন যেন মাছের সার্বভৌমত্ব রক্ষাই এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা। বাঙালির সংস্কৃতি মানেই শুধু রবীন্দ্রনাথ আর ইলিশ, এই সংকীর্ণ সংজ্ঞাটা রাজনীতিবিদরা এতটাই পাকা করে দিয়েছেন যে নববর্ষ মানেই মাছের রাজনীতি বলে এবার থেকে অভিধানে লেখা হবে। যে রাজ্যে পদ্মা, মেঘনার ইলিশ এখন দুর্লভ ও দুর্মূল্য, সাধারণ মানুষ বছরে 2 দিন মাছ কিনতে পারেন, সেই রাজ্যে মাছের রাজনীতি করাটা একটা বেদনাদায়ক কৌতুক। বিজেপি এলে মাছ বন্ধ, এই প্রচারের একটা সুবিধে হলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো প্রশ্ন তুলতে হয় না, মাছ দিয়ে সব ঢেকে যায়। এখন বিজেপি এই প্রচারের জবাব দিতে গিয়ে প্রমাণ করলো যে তারাও একই খেলার মাঠে নেমে পড়েছে। না, আমরা মাছ বন্ধ করব না, এটাই যদি নির্বাচনী প্রচারের মূল ইস্যু হয়ে যায়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক চিন্তাভাবনা কোন ভাগাড়ে এসে নিমজ্জিত হয়েছে। এখন পশ্চিমবঙ্গের বেকার যুবক যে সকালে উঠে ভাবছে চাকরি পাবো কিনা, সে বিকেলে দেখছে নেতারা মাছ নিয়ে বেদম তর্কাতর্কি করছেন। এটা কিন্তু রূপকথা নয়, 2026-এর কলকাতা শহরের একটা রূঢ় বাস্তবতা। প্রথমে ছিল অস্ত্র, ছিল ধর্ম, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যাভ্যাস। মেরুকরণের হাতিয়ার প্রতিবার নতুন রূপ নেয়, কিন্তু উদ্দেশ্য একই থাকে। মাছ এবারে সেই তালিকায় নাম লেখালো। এই যা রাজ্যের মিডিয়া সারাদিন মাছ যুদ্ধ, মাছ যুদ্ধ, মাছ যুদ্ধ করে কভার করে গেল। ক্যামেরার সামনে মাছ হাতে নেতারা ছবি তুললেন। এই দৃশ্যে একটাই সান্ত্বনা, অন্তত মাছটা আসল ছিল। কিন্তু যে বেচারার কাছ থেকে মাছ আনা হয়েছে তাকে ন্যায্য মূল্যটা দেওয়া হয়েছে কিনা, সেই গ্যারান্টি আমি অন্তত আপনাদের দিতে পারছি না। এখন পয়লা বৈশাখ ছিল রবীন্দ্রনাথের, লালনের, বাউলের, মানুষের উৎসব। এই একটি দিনও দলীয় কার্যালয়ের রং লাগিয়ে দেওয়া হলো। এই একটি দিনেও বাংলার সংস্কৃতিকে দলীয় সম্পত্তি বানানোর এই প্রতিযোগিতা দুঃখজনক বললে কিছু বলা হয় না, সম্পূর্ণ লজ্জাজনক। যে দেশে গরু রাজনীতির মাঠে নেমে পড়েছিল বহু আগেই, এখন মাছও সেই দলে যোগ দিল। পশু, পাখি, মাছ সবাই এখন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, অথচ ভোটার মানুষটার কথা কেউ ভুলেও ভাবছে না। দুই দলই বাঙালির সাংস্কৃতিক অস্মিতা রক্ষার কথা বলছে, কিন্তু যে সংস্কৃতির মূল ভিত্তি রবীন্দ্রনাথ ও মানবতাবাদ, বিবেকানন্দ আর রামকৃষ্ণ, রামমোহন অথবা বিদ্যাসাগর, সেখানে মাছকে পরিচয়ের কেন্দ্রে বসানোটা আসলে আমাদের অস্তিত্বকেই অপমানিত করা। নির্বাচনের আগে মাছ, ভোটের পরে জনগণ, এই সমীকরণ বাংলার মানুষ বহুবার দেখেছে। তবু প্রতিবার আমরা নতুন টোপে কামড় দিয়ে বসি।
হয়তো সেটাই এই রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। শেষে একটাই কথা বলি, দেখুন এই মাছ মাংস রাজনীতির শিকার অন্য কেউ নয়, মানে ভিকটিম হলো বাঙালির বিবেক। ইলিশ একদিন ফুরিয়ে যাবে, রুই কাতলাও ফুরিয়ে যাবে, কিন্তু এই মূঢ়তা বংশানুক্রমে চলতেই থাকবে যদি না আমরা একবার থামি এবং জিজ্ঞেস করি এর চেয়ে ভালো রাজনীতি কি আমরা দাবি করতে পারি না। নমস্কার, ভালো থাকবেন।